স্টিফেন কোভির বিখ্যাত বই দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপলের নাম তো আমরা কম বেশি সবাই শুনেছি, কিন্তু বইটার একদম ভেতরে এর মূল কথাটা কি? আচ্ছা, আজ আমরা ঠিক সেই কোর আইডিয়াটাকেই ধরব। এমন একটা ধারণা যা আমাদের চিন্তার জগতেই একটা বড়সড় ধাক্কা দিতে পারে। তো চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। সবচেয়ে জরুরি ভাবনাটা হলো আমরা কোনো জিনিসকে যেভাবে দেখি সেটাই আমাদের সফল বা ব্যর্থ হওয়ার ভিত্তি করে দেয়। আমাদের দৃষ্টিভঙ্গিটাই যেন সবকিছু। একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক, কি বলেন? এই যে ছবিটা, একটু মনোযোগ দিয়ে দেখুন তো। প্রথমে কি চোখে পড়ছে? একজন তরুণী নাকি একজন বয়স্ক নারী? আচ্ছা, প্রথম যা চোখে পড়ল সেই ধারণাটা কিন্তু মাথায় রাখতে হবে। ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে যখন কোভির বলা একটা পরীক্ষার কথা ভাবি। ধরুন একটা দলকে শুধু তরুণীর ছবি দেখানো হলো আর অন্য দলকে শুধু বয়স্ক নারীর ছবি। এর ঠিক পরেই যখন এই মিশ্র ছবিটা তাদের সামনে আনা হলো, তখন কি হলো জানেন? প্রত্যেকেই কিন্তু আগের দেখা ছবিটাই দেখতে পেল। ভাবা যায় আমাদের দেখার ভঙ্গিটা কতটা শর্তের উপর নির্ভরশীল। এই যে মানসিক ধারণা, কোভি একেই বলছেন প্যারাডাইম, এটা অনেকটা একটা শহরের মানচিত্রের মতো। ভাবুন তো, ম্যাপটা কিন্তু আসল শহরটা নয়, তাই না? কিন্তু ওই ম্যাপ দেখে আমরা পুরো শহরটা চেনার চেষ্টা করি। আমাদের প্যারাডাইমগুলো ঠিক সেরকম, বাস্তবতা নয়, বরং বাস্তবতার প্রতি আমাদের নিজস্ব একটা ধারণা মাত্র। আর এই উক্তিটা পুরো ব্যাপারটাকে এক কথায় নিয়ে আসে। কোনো সমস্যার সমাধান করার আগে আমাদের নিজেদের দেখার ভঙ্গিকে প্রশ্ন করাটা জরুরি, কারণ বেশিরভাগ সময়ই আমাদের দৃষ্টিভঙ্গিটাই আসল সমস্যা হয়ে দাঁড়ায়। এখন প্রশ্ন হলো, এই দৃষ্টিভঙ্গি সফলতার ক্ষেত্রে কিভাবে কাজ করে? কোভি এখানে সফলতার দুটো একদম আলাদা পথের কথা বলছেন। একটা হলো ব্যক্তিত্বের নীতি আর অন্যটা চরিত্রের নীতি। চলুন দেখি এ দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায়। পার্থক্যটা কিন্তু বিশাল। ব্যক্তিত্বের নীতি মানে হলো ওপরের চাকচিক্য, মানে কৌশল, সামাজিক ইমেজ, দেখতে কেমন লাগছে এইসব। কোভি এটাকে বলছেন অ্যাসপিরিন আর ব্যান্ডেডের মতো, যা শুধু ব্যথা কমায় কিন্তু রোগের গোড়ায় হাত দেয় না। আর অন্যদিকে চরিত্রের নীতি হলো ভেতরের ভিত্তি, সত্যতা, সাহস, ন্যায় বিচারের মতো গুণ, যা রোগের মূল কারণকে সারিয়ে তোলে। তাহলে আসল গণ্ডগোলটা কোথায়? সমস্যাটা হলো, এই দ্রুত সমাধান বা কুইক ফিক্সগুলো আমাদের আচরণের ওপর কাজ করে ঠিকই, কিন্তু আচরণের পেছনে সে গভীর বিশ্বাস বা প্যারাডাইমকে একদমই স্পর্শ করে না। আর এজন্যই এ ধরনের পরিবর্তন বেশি দিন টেকে না। তাহলে উপায় কি? এখান থেকেই কোভি একটা দারুণ সমাধানের কথা বলছেন, যার নাম ভেতর থেকে বাইরে বা ইনসাইড আউট পদ্ধতি। আইনস্টাইনের এই বিখ্যাত কথাটা যেন ঠিক এই মুহূর্তটার জন্যই বলা। আমাদের জীবনের বড় আর গভীর সমস্যাগুলোর সমাধান করতে হলে আমাদের চিন্তার স্তরেই একটা বড় পরিবর্তন আনতে হবে। একটা প্যারাডাইম শিফট দরকার। তো এই ভেতর থেকে বাইরে যাওয়ার রাস্তাটা আসলে 3টে সহজ ধাপের। প্রথম ধাপ, শুরুটা করতে হবে নিজেকে দিয়ে। এরপর নিজের সেই মানসিক ম্যাপগুলোকে ভালো করে খতিয়ে দেখতে হবে। আর সবশেষে সততার মতো নীতির ওপর ভিত্তি করে নিজের চরিত্রকে মজবুত করতে হবে। ব্যাপারটা অনেকটা গাছ লাগানোর মতো। আচ্ছা, শুধু বাইরে থেকে গাছে কয়েকটা পাতা লাগিয়ে দিলেই তো আর গাছটা বেড়ে উঠবে না, তাই না? যত্নটা নিতে হবে একদম গোড়ায়, মানে শিকড়ে। সত্যিকারের পরিবর্তনও ঠিক সেভাবেই ভেতর থেকে শুরু হয়ে বাইরের দিকে ছড়িয়ে পড়ে। কিন্তু এই ভেতর থেকে বাইরে দর্শনকে আমরা বাস্তবে কাজে লাগাবো কিভাবে? এর প্রথম পদক্ষেপটাই হলো বইটির প্রথম অভ্যাস, প্রোঅ্যাক্টিভ বা অগ্রণী হওয়া। প্রোঅ্যাক্টিভ মানে কিন্তু শুধু উদ্যোগী হওয়া নয়, এর আসল মানে হলো এটা মেনে নেওয়া যে জীবনের স্টিয়ারিংটা আমাদেরই হাতে। ধরুন রাস্তায় জ্যামে আটকে আছেন, এখন মেজাজ খারাপ করে হর্ন বাজানোটা একটা প্রতিক্রিয়া, আবার শান্ত থেকে ওই সময়টা ভালো কোনো কিছু শোনাটাও কিন্তু আরেকটা প্রতিক্রিয়া। এই যে বেছে নেওয়ার ক্ষমতা, এটাই হলো প্রোঅ্যাক্টিভিটি। আমাদের সবার জীবনেই দুটো বৃত্ত থাকে। একটা হলো উদ্বেগের বৃত্ত, যেখানে সেই সব বিষয় থাকে যা নিয়ে আমরা চিন্তিত কিন্তু আমাদের সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই, যেমন দেশের অর্থনীতি বা আবহাওয়া। আর তার ভেতরেই থাকে প্রভাবের বৃত্ত, যেখানে থাকা বিষয়গুলোর উপর আমাদের সরাসরি নিয়ন্ত্রণ আছে।
প্রোঅ্যাক্টিভ মানুষেরা তাদের সমস্ত শক্তি আর মনোযোগ দেন প্রভাবের বৃত্তে, মানে নিজের অভ্যাস, নিজের ব্যবহার বদলানোর মতো বিষয়। আর মজার ব্যাপার হলো, এতে তাদের প্রভাবের বৃত্তটা যেন জাদুর মতো বড় হতে থাকে। অন্যদিকে যারা শুধু উদ্বেগের বৃত্তের বিষয়গুলো নিয়ে অভিযোগ করেন, তাদের প্রভাবের বৃত্তটা কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে আসে। এখন আমরা এমন একটা নীতির কথা বলবো যা কার্যকারিতার একেবারে প্রাণকেন্দ্র। আর এটা বোঝার জন্য কবি এক অসাধারণ গল্প ব্যবহার করেছেন, সেই রাজহাঁস আর সোনার ডিমের গল্প। গল্পটা হয়তো অনেকেরই শোনা। এক গরিব কৃষক হঠাৎ এক আশ্চর্য রাজহাঁসের দেখা পেল, যে প্রতিদিন একটা করে খাঁটি সোনার ডিম পাড়ে। দেখতে দেখতে সে তো বিরাট ধনী হয়ে উঠল, কিন্তু তার মধ্যে লোভ আর অধৈর্য বাসা বাঁধতে শুরু করল। তার মাথায় বুদ্ধি এলো, নিশ্চয়ই রাজহাঁসটার পেটের ভেতর সব ডিম জমা হয়ে আছে। অধৈর্য আর লোভ তাকে অন্ধ করে দিল। একদিন সে ভাবল, একবারে সব ডিম পেতে হলে হাঁসটাকেই কেটে ফেলতে হবে। আর ঠিক সেটাই সে করল, কিন্তু ভেতরে কিছুই ছিল না। ভুলটা কোথায় হলো? কৃষকটি তার লোভের বশে সেই অমূল্য সম্পদটাকেই ধ্বংস করে দিল, যা তাকে সোনার ডিম দিচ্ছিল। মানে সে ফলাফলের পেছনে এতটাই ছুটেছিল যে ফলাফল তৈরির ক্ষমতাটাকেই নিজের হাতে শেষ করে ফেলল। এই গল্পটাই আমাদের এক দারুণ সূত্র শেখায়। পি মানে হলো প্রোডাকশন বা উৎপাদন, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, ওই সোনার ডিমগুলো। আর পিসি হলো প্রোডাকশন ক্যাপাবিলিটি বা উৎপাদন ক্ষমতা, অর্থাৎ সেই জাদুকরী রাজহাঁসটি। তাহলে দীর্ঘমেয়াদী সফলতার আসল রহস্যটা কি? সেটা হলো পি আর পিসির মধ্যে একটা ভারসাম্য তৈরি করা। শুধু ফলাফলের পেছনে ছুটলেই হবে না, যে জিনিসটা সেই ফলাফল এনে দিচ্ছে তারও যত্ন নিতে হবে। সেটা হতে পারে আমাদের শরীর, আমাদের জ্ঞান বা আমাদের সম্পর্কগুলো। তাই এই আলোচনার শেষে একটাই প্রশ্ন, আমরা সবাই জীবনের সোনার ডিমগুলো চাই, সফলতা, খ্যাতি, অর্থ। কিন্তু সেই ডিমগুলো পাওয়ার জন্য আমরা কি আমাদের ভেতরের রাজহাঁসটির যত্ন নিচ্ছি? নিজের সেই অমূল্য ক্ষমতাগুলোর খেয়াল রাখা হচ্ছে তো?